গল্প পড়বেন অম্লান কুসুম চক্রবর্তী, প্রদীপ দে সরকার, রাজশ্রী বসু অধিকারী। আলোচক সরোজ দরবার, সঞ্চালক অমৃতাভ বন্দ্যোপাধ্যায়। 1.5 দিন ধরে গল্প চলছে, এখানে গল্প পাঠ হচ্ছে, দর্শক আসনেও গল্প চলছে, সবই মিলে বেশ গল্পের একটা ভালো আড্ডা হয়েছে। কিন্তু এখানে একটা বিপত্তি ঘটেছে। এই এত যে গল্প পাঠালো সবগুলো কি নীরস গল্প ছিল? এখন শেষ বেলায় শেষ গল্প 3টে পড়াবে, সেই 3টে নাকি সরস গল্প। তার মানেটা কি? বাকিগুলো সব রসহীন না? এতক্ষণ আমরা যে গল্প শুনলাম তাতে কত রকম রস এসেছে, কখনো বাৎসল্য, কখনো বীভৎস, কখনো ভয়ঙ্কর, এবং এই শৃঙ্গার রস পর্যন্ত এসেছে গল্পগুলোর মধ্য দিয়ে। এবারে যেটা বোঝা যাচ্ছে যে আমরা যে গল্পগুলো নানা রকম মিশ্র রস পেয়েছি, এবারে যে গল্পগুলো পড়া হবে সেগুলো হাসি বা বিদ্রূপ বা তামাশা, মোট কথা কৌতুক, হাসি, এইগুলো থাকবে তার প্রাধান্যে। কাজেই আমরা প্রথম আর বেলা বাড়িয়ে লাভ নেই। সার্থকী বলেছে শতরঞ্চি গোটানোর দায়িত্ব আমার, আর শেষ হবে একটা সুন্দর অভিবাদন দিয়ে। তার জন্য সুন্দর মুখার্জি তৈরি হয়ে আছে, সবাইকে সুন্দর ধন্যবাদ দেবে। আমরা প্রথমে পাঠ করবেন গল্প অম্লান কুসুম চক্রবর্তী। এই যে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ আপনারা আমাকে করে দিলেন, তার জন্য সবাইকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গল্প যেটা পড়ব তার নাম হচ্ছে নিরন্তর কথাকলি। জোছনার আলো পড়েছে পমফ্রেটের গায়ে, পারদের মতো ঝলকাচ্ছে। কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডের উল্টো দিকে যে আলো আধারি গলিটা চলে গিয়েছে, সেখানে মাছগুলো যেন জ্যোৎস্নার রঙে হোলি খেলছে, একেবারে তাজা। মনে বড় আনন্দ হলো নিরন্তরের। ইচ্ছে হলো কথাকলিকে ফোন করে বলে এক্ষুনি। বলতো 250 নিয়ে নিলাম গো, সর্ষে দিয়ে একটা রোমান্টিক প্রিপারেশন বানাবো, ছবি পাঠাবো গার্নিশিংয়ের পর, আর একটা আলাদা ডিশে 2টো মাছ রাখা থাকবে, সে 2টো তোমার, আমার চুমু দেওয়া মাছ। সামলে নিল নিরন্তর। থাক, এই কথাবার্তাগুলো তো বড্ড কাল্পনিক। বাস্তব হলো কথাকলি লাইনটা কেটে দেবে ফের। ঝটিতে মেসেজ আসবে, বিজি আছি, খুব আর্জেন্ট কি, উইল কানেক্ট লেটার। নিরন্তরের ফোনের ইনবক্স কথাকলির শেষ সদেরেক মেসেজ এটাই। পাত্রপাত্রী বিজ্ঞাপন দেখে সম্বন্ধটা ফাইনাল হওয়ার পর নিরন্তরের আত্মীয় স্বজনরা বলেছিল, আরে এ যে এক জম্পেশ মেলবন্ধন, নিরন্তর কথাকলি, তোদের টক টাইম তো আনলিমিটেড, নামের মধ্যেই বাসা বেঁধে রয়েছে অবিরাম বকর বকর, সামলাবে কি করে? স্বজনদের সামনে লজ্জা লজ্জা ভান করলেও নিরন্তরের বুকের মধ্যে দাপিয়ে বেড়াতো আনন্দের ঢেউ। ও জানতো কথাকলিরও তাই। নিরন্তরের বাবা মা বলেছিলেন, তোমরা আজকালকার ছেলে মেয়ে, নো তাড়াহুড়ো, ঘোরাঘুরি করে নাও ভালো করে, অন্তত মাস 6, তারপরে বিয়ের ডেট, কেমন? কথাকলির বাড়িতেও তাই। নম্বর আদান প্রদানের পরে দিনে কম করে 50 বার ফোন চলত। নিরন্তর বলতো, দাঁত মাজলে? কথাকলি বলতো, মাজছি। তুমি? নিরন্তর বলতো, দাঁত মেজে তোয়াল দিয়ে মুখ মুছলাম জাস্ট। তুমি? কথাকলি বলতো, এই তো কুলকুচি করে জল ফেলে দিলাম বেসিনে। নিরন্তর বলতো, আওয়াজ শোনাও। কথাকলি বলতো, এই যে কুলু 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 কুচি কুচি কুলু কুলু। নিরন্তর বলতো, আরে এ তো জল তরঙ্গ, এ যে শিবকুমার শর্মার সন্তুর বাদন, তুমি আমার টিয়া পাখি। কথাকলি বলতো, মাউস পিসের ধারে মুখ নিয়ে আমাকে একবার হাহ বলো দেখি, টুথপেস্টের বিজ্ঞাপনের মতো, তুমি তো আমার রয়্যাল বেঙ্গল টাইগার। নিরন্তর বলতো, রাখি সোনা, খেতে ডাকছে মা। কথাকলি বলতো, পরের ফোন কখন? নিরন্তর বলতো, এই তো 5 মিনিট, চা খেতে খেতে। পরের ফোনের জন্য 5 মিনিটও লাগতো না অবশ্য। 2 মিনিটের মধ্যে হাজির হয়ে যেতে নিরন্তরের মা, হাতে গরম পেয়ালায় চা। কথাকলির বাড়িতেও এমনটাই হতো। নিরন্তর বলতো,
চায়ে চুমুক দিলে? কথাকলি বলতো, এই তো দিচ্ছি। তুমি? নিরন্তর বলতো, তোমার সোনা ঠোঁট দিয়ে মেরি বিস্কুট ভাঙার আওয়াজ শোনাও। কথাকলি বলতো, এই যে কুচুর মুচুর কুচুর মুচুর। নিরন্তর বলতো, তুমি আমার তুলো পাখি, তুমি আমার কাঠঠোকরা। কথাকলি বলতো, ফোনের পাশে মুখ নিয়ে তুমি চায়ে চুমুক দাও, আওয়াজ শোনাও, তুমি তো আমার হিম্যান। নিরন্তর বলতো, রাখি সোনা, স্নানে যাব এখন। কথাকলি বলতো, পরের ফোন কখন? নিরন্তর বলতো, 3 মিনিট ম্যাক্স, বাথরুমে গিয়ে শাওয়ারের আওয়াজ শোনাবো তোমায়। কথাকলি বলতো, আমারও তো তাই, শাওয়ারের ঝমঝম ঝমঝম ধ্বনি শোনাবো তোমায়, 2.5 মিনিট ম্যাক্স। বাথরুম থেকে ইকোধ্বনিতে নিরন্তর বলতো, তুমি আমার ক্যাটরিনা, আই ক্যানট ওয়েট মোর। বাথরুম থেকে ইকোধ্বনিতে কথাকলি বলতো, তুমি আমার রণবীর, আই ক্যানট ওয়েট মোর। নিরন্তর বলতো, রাখি সোনা। কথাকলি বলতো, পরের ফোন কখন? নিরন্তর বলতো, ঠিক 6 মিনিটে মাই প্রিন্সেস, একটু পরে মুসেলি খাবো, মুসেলি খেতে খেতে ব্রেকফাস্ট, অফিস বেরোবো তো। কথাকলি বলতো, টু লেট, 5 মিনিটে হবে না হ্যান্ডসাম, আমিও খাবো ওটস, অফিসে বেরোবো তো। এইভাবে অনন্ত ফোন চলতো নিরন্তর আর কথাকলির। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা জানেন, দুজনের ফোন থেকেই রিং ধ্বনি গায়েব হয়ে গিয়েছিল দ্রুত। আপনি যার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তিনি এই মুহূর্তে অন্য ফোনে ব্যস্ত আছেন। এই রেকর্ড শুনে তারা ফোন করা ছেড়ে দিলেন। সবাই ভাবলেন, যাক, ওদের দুজনের একটা গতি হলো। দিনে গোটা 50 কলের পরে মধ্যরাত্রির জন্য অপেক্ষা করতো নিরন্তর আর কথাকলি। বাড়ির সব আলো নিভে যাওয়ার পর নিরন্তর কথাকলিকে বলতো, প্রিয়া, উড়ন্ত চুমু দাও, কাঁপে মোর হিয়া। কথাকলি নিরন্তরকে বলতো, পরম, তোমার নিঃশ্বাস ধ্বনি শোনাও, গরম। ওরা একে অন্যকে গুড নাইট বলতো। কেউ কারো ফোন কাটতো না, দুটো ফোনই রাখা থাকতো স্পিকারে মৃদুস্বরে। ঘুমের আওয়াজের মধ্যেও একটা ধুম আছে তো। ঘণ্টাখানেক পরে ফোন কেটে যেত নিজের থেকেই। 1 ঘন্টার উপরে কল ডিউরেশনটা চলে গেলে যেমন হয় ঠিক তেমন ফোন অটোমেটিক্যালি কেটে যায়। নিরন্তর বলতো, আর পারছি না কথাকলি, কত কথা জমে আছে, কত, কবে বাজবে সানাই। কথাকলি বলতো, সেম হিয়ার নিরন্তর, ডেটটা তাহলে ফাইনাল করি, জানাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা জানেন, বিয়ের দিনের 5.5 গিগাবাইটের ভিডিও রেকর্ডিংও জানে। বাসরে বসেও আসর জমিয়ে রেখেছিল নিরন্তর এবং কথাকলি। পুরোহিত মশাই তো বলেই ফেললেন, দুটো মানুষের বিয়ে দিচ্ছি, বকম বকম পায়রাত তো নয়। এত কথা বললে কিন্তু মন্ত্রে হবে ভুল, বদলে যাবে অর্থ। 8 লেনের হাইওয়েতে দেখবে বিরাট গর্ত, সুতরাং সাবধান। কিন্তু কে কার কথা শোনে? মন্ত্র আউড়েছিল যত, তার চেয়ে ঢের বেশি আড্ডা মেরেছিল ওরা দুজনে। গোলটা বেঁধেছিল ফুলশয্যার রাতেই। শুরুটা যে ভালো হয়নি তা অবশ্য বলা যাবে না। পালঙ্কের গা বেয়ে রজনীগন্ধার গন্ধ ছিল, সাদা ফুলের ফাঁকে ফাঁকে লাল গোলাপও দুলছিল, কিন্তু কোথাও যেন কিছু একটা ভুল ছিল। ঘণ্টাখানেক বকর বকর করার পরে নিরন্তর বলল, আজ তাহলে ঘুমোই কথাকলি? কথা তো তেমন কিছুই হলো না আজ। সবে মহাভারতের প্রথম প্যারাগ্রাফ পড়লাম যেন। কথাকলি বলল, আজ তাহলে ঘুমোই নিরন্তর, কথা বাকি থেকে গেল অনেক। মনে হচ্ছে আমাদের মস্ত বড় ইলিয়াড বইটা শুধু ব্লার্বটুকু পড়লাম। রাত বাড়ল, এত বড় আকাশটা ভরে গেল জোছনায়। রাত 3:30 নাগাদ একটা বিরাট ঢেকুর তুলল নিরন্তর। কথাকলি জেগে গেল। রজনীগন্ধার গন্ধকে ঢেকে দিল রসুনের গন্ধ। চিকেন চাপ, মটন কষা, ফিশ ফিঙ্গারের দোষ নেই। কথাকলির মুখ মুহূর্তে গম্ভীর। বলল, নিরন্তর, এ কি ধ্বনি তুমি শোনালে আমায়? এতদিন ফোনে তো এমন আওয়াজ পাইনি কখনো। নববধূর কপালে হাত রাখে নিরন্তর। কথাকলি হাত সরিয়ে নেয়, বলল, এমন তো কথা ছিল না, তুমি যে এমন ঢেকুর তোলো জানতাম না তো। ওরা ঘুমিয়ে পড়ে ফের। জোছনা হয়তো আড়ি করে গলি দিয়ে চলে গিয়েছিল।
কাশফুলের বনে যেন পার্থেনিয়াম দোলে। ঘড়ির বড় হাতের কাঁটাটা মাত্র 1 চক্কর ঘুরেছিল এর মধ্যে। বাথরুম থেকে আসা ফ্ল্যাশের প্রবল আওয়াজে ঘুম ভেঙে যায় নিরন্তরের। এরপরে মগ দিয়ে জল ঢালার শব্দ শোনা যায়। স্নান নয় কিন্তু। নিরন্তর চোখ খুলে দেখে কথাকলি নেই। বাথরুমের দরজা খুলে যায়, বেরিয়ে আসে বেনারসি পরা নববধূ। নিরন্তরের কপালে জিজ্ঞাসা চিহ্নটা আঁকশির রূপ নেয়। কথাকলি আমতা আমতা করে বলে, আসলে পেটটা খুব গুড়গুড় করছিল গো, কাতলা কালিয়া, পটল দোড়মা, চিকেন কোড়মা, কত কিছু খাওয়া যায়। নিরন্তর বলল, এমন তো কথা ছিল না কথাকলি, এতদিনের ফোন আলাপ, বলনি তো কখনো তুমি। ওখানে তো টেলিফোন শাওয়ারেরও বন্দোবস্ত ছিল, তাহলে মগ। একটু থামলো নিরন্তর, বলল, ফুলশয্যায় রাত 4টের সময় কি বিশ্রী আওয়াজ শোনালে, আমি শকড। কথাকলি বলল, 1 ঘন্টা আগে তুমি আমায় কি আওয়াজ শোনালে, কি বদগন্ধ, আমি শকড। সকালবেলা নিরন্তর বলল, ঘুম থেকে জেগে উঠে চুমু খেতে গেছিলাম, সরিয়ে নিয়েছি, তোমার মুখে বড় গন্ধ, মাউথ ফ্রেশনার নেই। সকালবেলা কথাকলি বলল, ঘুম থেকে জেগে তোমার বুকে মাথা রেখেছিলাম, সরিয়ে নিয়েছি, কি ভীষণ ঘেমো গন্ধ গো তোমার গায়ে, ডিও নেই। সেদিন থেকেই নিরন্তর এবং কথাকলির মধ্যে কথা ক্রমে কমে আসতে লাগলো। সূর্য ওঠে, অস্ত যায়, ক্যালেন্ডারের পাতা উল্টায়। নিরন্তর বলতো, তুমি এমন বিশ্রীভাবে নাক খোটো, বলনি তো কখনো, ফোনের ওপাশ থেকে বুঝতে পারিনি, আমারই ভুল। কথাকলি বলতো, সামান্য চুলকুনি হলেই নিজের জামার বোতামটা খুলে শটান হাত চালিয়ে দাও পিঠে, অসভ্যের মতো, গেঞ্জি উঠে আসে, গা দেখা যায়, বলনি তো কখনো, ফোনের ওপাশ থেকে কখনো বুঝতে পারিনি, আমারই ভুল। নিরন্তর বলতো, সর্দি কাশি হলে তুমি মা ভয়ঙ্করীর রূপ নাও, নাক ঝাড়ো হিড়িম্বার মতো। কথাকলি বলতো, একটু গুরুপাক হলে তুমিও কম যাও না, চোয়া ঢেকুর তোলো ঘটোৎকচের মতো। নিরন্তর বলতো, তোমাকে বুঝিনি প্রিয়, বোঝনি তুমি আমায়। কথাকলি বলতো, দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়। নিরন্তর ডাক্তারবাবুদের ওষুধ গছায়, মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সকাল 8টায় বেরোয়, রাত 8টায় ফেরে। আর কথাকলি কাজ করে ব্যাংকে, সকাল 9টায় বেরোয়, রাত 8:30টায় ফেরে। সানাই বাজার আগে নিরন্তর কথাকলিকে বলতো, ব্যাগ ভর্তি ওষুধ আমার, কিন্তু তুমিই আমার অমৃত, সন্ধে হলেই দেবো এক ছুট, ঝাঁপাবো তোমার কোলে। আর কথাকলি বলতো, ভল্ট ভর্তি টাকা থাকলেও তুমিই আমার অমূল্য ধন, সূর্য ডুবলেই দেবো ছুট, ঝাঁপাবো তোমার কোলে। দুনিয়ায় সত্যি না হতে পারো অনেক কিছুর মতো এগুলোও ছিল। নিরন্তর এবং কথাকলির ফোনের কল লিস্ট জানতো, কথা এখন আর হয় না তেমন। সানাই বাজার আগে টুংটাং ধ্বনিতে যে ফোনগুলো মুখর হতো দিনে অন্তত 50 বার, তা ক্রমে 25 হলো, তারপর কমে 10 হলো, ঠেকলো এসে 5-এ। তবে বিয়ের পর অন্যদের যা হয়, নিরন্তর কথাকলিরও তাই হলো। 1-এ 1-এ 2, 2-1-এ 3 হলো। অভিমন্যু এলো, 2 থেকে 3 হওয়ার জন্য অবশ্য কথার প্রয়োজন কম। নিরন্তর আর কথাকলি দুজনেই ভাবলো, কি হইতে কি হইয়া গেল। ছেলের 2.5 বছরের মাথায় নিরন্তর যেচেই বদলি নিয়ে নিল কাঁথিতে। ওদের মধ্যে কথা, নিজেদের মধ্যে কথা পাড়ি দিয়েছিল দিকশূন্যপুরে। নিরন্তর তবুও চেষ্টা করত, কিন্তু কথাকলি মিউট মোডে। নিরন্তরের ভিতরে ঘাপটি মেরে থাকা অন্য নিরন্তর বলল, সংসার বিদেশে, বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে, চলো মন নিজ নিকেতনে। তাই কাঁথি, অফিসের গেস্ট হাউস, কাঁথিতে ডাক্তারও আছে, একটু দূরে জুনপুট মন্দারমণিও আছে। সারাদিন কত কথা, ঢেউড়া সারাদিন কত কথা বলে। নিরন্তর ভাবল, কথার কলি হয়তো থাকবে না আর, কিন্তু তা ভরে যাবে কথা সমুদ্রে। কথাকলি বলল, তুমি অপরচুনিস্ট, ছেলের দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে তুমি ধাঁধা, তুমি একটা ধাঁধা, ফোনের ওপাশ থেকে আগে বুঝিনি। নিরন্তর বলতো, কথাকলি আমার কথা চাই, কথা। কথাকলি বলল, ভাঁটবো কোনো অযথা। নিরন্তর কাঁথি গেল, আর কথাকলি বাপের বাড়ি। 2.5 বছরের ছেলেকে নজরে রাখেন আয়া, আছে কথাকলির জনক জননীয়, আড়ালে তারা বলেন, ওদের সুবুদ্ধি দিও। নিরন্তর কাঁথি যাওয়ার পরে ওর আর কথাকলির মধ্যে ফোনের সংখ্যা 5 থেকে আরও কমে এসে 3-এ নেমে আসে। পূর্বরাগ পর্বের 6 ঘন্টার দৈনিক কলকাকলি আসলি রাগ পর্বে সাকুল্যে 5 মিনিটে এসে দাঁড়ায়। বলা বাহুল্য, কথাকলি ফোন বন্ধ করে দিয়েছিল নিরন্তরকে।
নিরন্তরের যে ফোন, 3টে ফোন রিসিভ করতো, তার কথোপকথন ছিল অনেকটা এরকম। সকাল 7:30 প্রথম ফোন, নিরন্তর বলতো, গুড মর্নিং কথাকলি, রাত্রে ঘুম হয়েছিল তো? কথাকলি গলায় একগাদা বিরক্তি মিশিয়ে বলতো, হ্যাঁ হয়েছিল, আর কিছু বলবে? নিরন্তর ফোন রেখে দিত। সকাল 9টা দ্বিতীয় ফোন, নিরন্তর বলতো, অভিমন্যু কি স্কুলে গিয়েছে ঠিকঠাক? কথাকলি ঝাঁঝিয়ে উঠে বলতো, দূর থেকে যত সব ন্যাকামি, গিয়েছে, আর কিছু বলবে? নিরন্তর ফোন রেখে দিত। সকাল 10:30 তৃতীয় ফোন, রাত 10:30 তৃতীয় ফোন, নিরন্তর বলতো, গুড নাইট কথাকলি। ওদিক থেকে এর উত্তরে কোনো আওয়াজ আসতো না, নিরন্তর ফোন রেখে দিত। ক্রমে তৃতীয় ফোনটাও বন্ধ হয়ে যায়, সারাদিনের ফোন থেকে 2তে। কথাকলি অবশ্য ইতিমধ্যে কর্মক্ষেত্রে স্পেশাল রিওয়ার্ড পায়। কাস্টমারদের ফোন ব্যাংকিং পদ্ধতি, নেট ব্যাংকিং পদ্ধতি এসব আরও বেশি ব্যবহার করানো শিখিয়ে সার্টিফিকেটের ভাষায় শি হ্যাজ বিন গিভেন আ ম্যাজিক্যাল এফোর্ট। ব্যাংকের ব্রাঞ্চে লোকজনের আনাগোনা কমতে থাকে ক্রমশ। কাস্টমাররা বলতে শুরু করে, ম্যাডাম এত ভালো করে ফোন ব্যাংকিং শিখিয়ে দিয়েছেন, মিছিমিছি ব্রাঞ্চে আসবো কেন, কোন দুঃখে? ম্যাজিক্যাল এফোর্টের জন্য কথাকলির কথা আরও কমে যায়। নিরন্তরের ফোনে পাঠানো শেষ 150টা মেসেজ এই কথা জানে, বিজি আছি, খুব আর্জেন্ট কি, উইল কানেক্ট লেটার। কথা কমে যাওয়ার আসল সত্যি আমি আর আপনি জানি, এক কথা বারবার লিখে লাভ নেই, লেবু বেশি টিপলে তেতো হয়ে যায়। এবারে শেষ করা যাক। নিরন্তর আজ সকালে কথাকলিকে ফোন করে চমকে গেল। 2টো রিং হওয়ার পরেই ওদিক থেকে যে আওয়াজ এসেছিল তা হুবহু তুলে দিচ্ছি। কথাকলিকে ফোন করার জন্য ধন্যবাদ। কথাকলির রাত্রে ঘুম হয়েছিল কিনা জানার জন্য 1 টিপুন, অভিমন্যু স্কুলে গিয়েছিল কিনা জানার জন্য 2 টিপুন, অন্য কিছু বলার জন্য 3 টিপুন, কলটি ডিসকানেক্ট করার জন্য 4 টিপুন। এসব শুনে নিরন্তরের মগজে কারফিউ হয়েছিল না ব্রেনে ঝিলমিল খেলে গিয়েছিল তার উত্তর আমার কাছে নেই। নিরন্তর 3 টিপেছিল। অন্য কিছু জানার জন্য 3 টিপতে হয়। ফোনের ওপাশ থেকে রোবট কণ্ঠে মহিলা বলে উঠেছিল, দুঃখিত, আপনি ভুল অপশান বেছে নিয়েছেন। কথাকলি রাত্রে ঘুম হয়েছিল কিনা জানার জন্য 1 টিপুন, অভিমন্যু স্কুলে গিয়েছিল জানার জন্য 2 টিপুন। কথাকলি রাত্রে ঘুম হয়েছিল কিনা জানার জন্য 1 টিপুন, অভিমন্যু স্কুলে গিয়েছিল কিনা জানার জন্য 2 টিপুন। ধন্যবাদ। অম্লান কুসুমের গল্প কুসুম আরও প্রস্ফুটিত হোক, সবাইকে নিশ্চয়ই হাততালি বলে দিচ্ছে, তার গল্পটি দর্শকদের ভালো লেগেছে। এবারে ব্যাপার হচ্ছে, বিচারক কেবল বিচারই করে না, তিনি গল্প লেখেনও বটে, গল্প পড়েনও বটে। তো আমাদের এখানে আছেন রাজশ্রী বসু অধিকারী, তাকে ডাকছি। ১,৫০০ শব্দের মধ্যে সরস গল্প, এটি হয়ে গেলে আর মাত্র ১,৫০০ শব্দ, সরস শব্দ থাকবে আপনাদেরকে বিরক্ত করবার জন্যে। নমস্কার। ভাষা ভবিষ্যৎ এবং কথামালা সঙ্গে সংযুক্ত সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আমাকে একটা গল্প পড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এবারে আমি আশা করছি এটা ১,৫০০ই হবে, একটু ছোট বড় হতে পারে। একটা এই গল্পটি অনেক পুরনো গল্প, বহুদিন আগে লিখেছিলাম। এই গল্পটি একজন পাঠকের খুব প্রিয় গল্প, সে আমাকে কয়েক হাজারবার সেটা জানিয়েছে। আমি সৌভাগ্যবশত দেখতে পাচ্ছি সে এখানে আছে, কাজে সে খুব খুশি হবে। আমি এই গল্পটাই পড়ছি। গল্পটির নাম হচ্ছে প্রেমনীলার সংসার। সাত সকালে ক্যারারাং ক্যারারাং করে বিকট শব্দ সারা বাড়ির পিলে চমকে দেয়, কিন্তু কাউকে দেখে বোঝার উপায় নেই ঘুম ভেঙেছে কিনা। সারি সারি 3খানা ঘর, তাতে পরিতোষবাবু ও তার 2 ছেলে হাবলু ডাবলু যার যার অর্ধাঙ্গিনী সহকারে গভীর নিদ্রামগ্ন। রোজ সকালে কলিং বেলটা প্রথমবার বাজলেই শুয়ে থাকা মানুষগুলোর
কানের ওপর লাফ দিয়ে উঠে পড়ে মাথার বালিশ। যে যার মতো কান চাপা দিয়ে বউকে কোলবালিশ করে সেকেন্ড রাউন্ড ঘুমের প্রস্তুতি নেয়। ঘুম নেই শুধু ৭৫ বছরের প্রেমনীলা দেবীর চোখে। ড্রয়িং কাম লিভিং রুমের কোনায় ডিভানে তার শোবার জায়গা, যেখান থেকে সামনের ৩খানা ঘরের দরজা শটান দেখা যায়। ভাগ্য ভালো থাকলে কখনো কখনো খোলা দরজা দিয়ে ঘরের ভেতর পর্যন্ত দৃশ্যমান। হাবলু ডাবলুর বউ একালের মেয়ে, বিয়ে হয়ে এসেই ভারী ভারী পর্দা টাঙিয়েছে। তাদের দুনিয়া যেন পৃথক গোলার্ধ। সারাদিন সতৃষ্ণ নয়নে তাকিয়ে থেকেও মেরুন পর্দার মৃদুমন্দ সঞ্চরণশীলতা ছাড়া কিছুই দেখা যায় না। প্রেমনীলার নিজের ছেলে পরিতোষ, সেও প্রায় ৫৫ হলো। বউ বরুণা ছেলের মাথায় মাথায়, প্রায় গোটা ৫৩ তো হবেই। প্রেমনীলা তার সময়ের তুলনায় যথেষ্ট আধুনিকা, তাই ছেলের সাথে ধুমধাম করেই ৭ পাক ঘুরিয়েছিলেন তার কলেজের বান্ধবী বরুণাকে। শুধু কয়েকটি ছোট ছোট শর্ত ছিল তার, যেমন জীবনে কখনো কোনো দিনও মা এবং ছেলের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না ছেলের বউ। ছেলের খুঁটিনাটি ছুটির দিন এবং কাজের দিন সবটার ওপরে প্রেমনীলার একচ্ছত্র আধিপত্য বজায় থাকবে। এমনকি এ সংসারের দেওয়ালের কোণে মুখ বাড়ানো টিকটিকিটা কিংবা রান্নাঘরের সিলিংয়ে লুকোনো ধেড়ে ইঁদুরটাকেও আত্মপরিচয় দেওয়ার আগে প্রেমনীলার অনুমতি নিতে হবে। তা বরুণার এসবে বিশেষ মতি ছিল না, নাকি সে উদ্দেশ্য প্রণোদিত হয়েই ঘাড় হেলিয়েছে, সেটা বোঝা যায়নি এত বছরেও। শুধু দেখা গেছে প্রায় ৩০ বছর এ বাড়িতে বাস করে এবং ২টি পুত্রের জননী হয়েও শেকড় আলগা রেখেই থেকে গেছে প্রেমনীলার বৌমা। দাপটের সঙ্গে সংসার করতে প্রেমনীলার তাই কোনোই অসুবিধা হয়নি। বরুণা বোধহয় শুধু পরিতোষবাবুকেই চেয়েছিল। ওনার সংসারের কর্তৃত্ব সে কখনো চেয়েছিল কিনা সে প্রশ্নটা গৌণ। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য যা যা করণীয় তা সে করেছে। তার মধ্যে উল্লেখ্য, বিয়ে হয়ে ইস্তক নিজের শোবার ঘরের দরজায় পর্দা লাগায়নি সে। সারাদিন সেই পাল্লা হা হয়ে থেকে ঘরের মধ্যেকার বিভিন্ন ঋতুবদলের পুঙ্খানুপুঙ্খ চিত্র তুলে ধরে ডিভান আশ্রিত প্রেমনীলাকে। বয়সকালে দরজাটা রাত্রে নির্দিষ্ট সময়ে ভেতর থেকে বন্ধ হয়ে যেত। এখন বহুকাল সেটারও দরকার পড়ে না, আলগাভাবে ভেজানোই থাকে। অবশ্য ঋতুবদলই বা কী এমন, মায়ের বাধ্য ছেলে পরিতোষবাবু নাকে চশমা লাগিয়ে ভুঁড়ির ওপর ল্যাপটপ চাপিয়ে পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন, আর ওনার যোগ্য সহধর্মিণী বরুণা কানে ইয়ারফোন গুঁজে মেঝে ময় ছড়ানো শাড়ি ব্লাউজের ওপর ফ্যাব্রিকের ফুল তুলে যাচ্ছে। তার নিজস্ব বুটিক আছে একখানা, রমরম করে চলে ছাদের ঘরের সেই দোকান। প্রেমনীলার সংসারের আওতার বাইরে রাখার জন্য বাইরে থেকে ঘোরানো সিঁড়ি করে নিয়েছে বরুণা, আর ছাদের খানিকটা আলাদা করে পার্টিশনও দিয়ে নিয়েছে। ওই দোকানটা নিয়েই সকাল ৯টা থেকে রাত ৯টা কেটে যায় তার। মাঝে মাঝে শুধু টাইম টু টাইম খাওয়ার ব্রেক। প্রেমনীলার তত্ত্বাবধানে চর্বচস্য খেয়ে সে আবার নিজের বুটিক রাজত্বে ফিরে যায়। কে জানে কেন সিঁড়ি আলাদা করাটা নিয়ে প্রেমনীলাও উচ্চবাচ্য করেননি। বোধহয় বুটিকটাকে উনিও সংসারের বাইরেই রেখেছেন এবং হয়তো বুটিকের মালকিনকেও। বেশ চলছিল প্রেমনীলার সংসার, কিন্তু কিছুদিন থেকে সেই নিরবচ্ছিন্ন মালিকানায় কোথায় যেন অদৃশ্য ফাটল ধরেছে, যা চোখে দেখা যায় না, কিন্তু ৭৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কুঞ্চিত চোখে নাকে প্রেমনীলা অনুধাবন করতে পারেন। এই সাত সকালে ময়লা নেওয়ার লোকের বাঁশি বাজা থেকেই শুরু হয়ে যায় সেই ফাটলের অদৃশ্য চলন। সংসার যেমন প্রেমনীলার, 2 নাতিরও সর্বসত্ব চিরকাল তারই ছিল। ছেলের মায়ের ইচ্ছে অনিচ্ছার তোয়াক্কা না করে তিনিই মনের মতো করে তেল মাখিয়ে খাইয়ে মাখিয়ে বড় করেছেন নাতিদের। যত বেশি করে ছেলে আর নাতিদের নিয়ে মেতে থেকেছেন প্রেমনীলা, তত বেশি বেশি সব ছেড়ে দিয়ে নিজের ব্যবসায় ডুবে থেকেছে বরুণা। কাজেই আপাত দৃষ্টিতে কোনো ঝামেলা কখনো দেখা যায়নি। হাবলু ডাবলু
একেবারে ছক্কা মারল, একসাথে দুই যমজ বোন জোগাড় করে রেজিস্ট্রারি নাকি দস্তখতের বিয়ে সেরে তাদের ঘরে এনে তুলে। নাতিরা নিজের নিজের পড়াশুনো, খেলাধুলো, তারপর যথাযোগ্য সময়ে চাকরি বাকরি নিয়ে ব্যস্ত ছিল। প্রেমনীলা হাফ ডজন কাজের লোক খাটিয়ে বাড়িশুদ্ধ লোকের জন্য রকম রকম খাবার তৈরিতে ব্যস্ত থাকতেন। মুখে হাজার বকর বকর থাকলেও বাস্তবিক পক্ষে তার মনে কোনো অশান্তি ছিল না। কিন্তু যেদিন হাবলু ডাবলু একজোড়া টুকটুকে নাতবউ নিয়ে এলো, প্রেমনীলা অবাক হয়ে দেখলেন টঙের ঘরে বসে থেকেও এই ব্যাপারটা তার বৌমার কাছে অজানা ছিল না। পরিতোষের মুখ দেখে কিছুই বোঝা যায়নি। পেটের ছেলেকে তো জানেন তিনি, চিরটা কাল মনের ভাব লুকোতে সে ওস্তাদ। প্রেমনীলা আন্দাজ করলেন ঠাকুমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি নাতিরা, কিন্তু বাবা মায়ের সঙ্গে সাঁট করেই এই কাগজের বিয়েটা সারা হয়েছে। তখন আর ফেরানোর নয়। প্রেমনীলা মুখ গোঁজ করে মেনেই নিলেন নাতবউদের। নিয়মমাফিক বরণডালা সাজিয়ে বরুণাকে দিয়ে বরণ করিয়ে ঘরেও তুললেন। তোলা হাঁড়ির মতো মুখ নিয়েও অস্তিত্ব রক্ষার তাগিদে পার্টির মেনু প্ল্যানের মধ্যে নিজেকে সবেগে ঢুকিয়ে দিলেন। মনে মনে ঠিক করে রেখেছিলেন লোকজন সব চলে গেলেই দুই নাতবউয়ের ভার নিজের হাতে তুলে নেবেন, মনের মতো করে তাদের তৈরি করে নেবেন। কিন্তু তার মূলেই হাবাত। পার্টির পরের দিনেই দুই বোন রিনি চিনি সুটকেস থেকে বের করে ফেললো মোটা মোটা মেরুন রং পর্দা, আর হাফ প্যান্ট টুল পরে টুলের ওপর উঠে হাতুড়ি ঠুকে ঠুকে ঠাকুমার নাকের ওপর দিয়ে সেই পর্দা টাঙিয়েও ফেললো বেহায়া বেশরম হাবলু ডাবলু। মিস্ত্রি ডাকারও তর সইল না। প্রেমনীলা বার কয়েক আপত্তি করতে গেছিলেন। অমা, তোদের মা যে কখনো পর্দা টাঙায়নি রে, ঘরের ভেতরে হাওয়া আলো বাতাস খেলবে কি করে? সদ্য নতুন দুই নাতবউ খিলখিল করে হেসে বলেছিল, আমাদের এখন কিছুদিন আলো বাতাস দরকার নেই ঠাকমা, অন্ধকারই দরকার। বৌমার কাছেই দরবার করতে যাবেন ভাবছিলেন প্রেমনীলা, কিন্তু তার তো সময় নেই, কোনো দিকে মনও নেই। তাতে কি হয়েছে, ওরা থাকুক ওদের মতো, এই বলে দিয়ে তিনি টঙে উঠে গেলেন। মনে মনে ধাক্কা লাগলেও সেদিনই ঠিক করেছিলেন প্রেমনীলা, নিজের মাটি ছাড়া চলবে না একটুও। এই সংসার তার নিজের, এখানে তার মত অনুযায়ী ক্যালেন্ডারের পাতা উল্টাবে। বরুণাকে নিয়ে এসব সমস্যা হয়নি, বরং যেন না চাইতেই আগে আগে সব কিছু ফেলে অন্য রাস্তা খুঁজে নিয়েছে সে চিরকাল। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে এই গোড়ালির বয়সী মেয়েদের সঙ্গে লড়াই করতে হবে, এই চিন্তা প্রেমনীলার দুঃস্বপ্নেও ছিল না। সকালে রান্নাঘর থেকে নিয়ে ময়লা ফেলার ব্যাগটা রাস্তায় মিউনিসিপ্যালিটির লোকের নিয়ে আসা ড্রামে ফেলে দেওয়ার ডিউটিটা বরাবর হাবলু ডাবলুই করে, এক একদিন পালা করে। এটাও প্রেমনীলারই দেওয়া দায়িত্ব। এতদিন কারো ঘুম ভাঙতে কোনো সমস্যা হয়নি। হাবলু বা ডাবলু নিয়ম করে চোখ ডলতে ডলতে হাতে ডাস্টবিন নিয়ে গেটে দাঁড়িয়েছে। চিনি বাদ সাধলো কয়েকদিন পর সকালে। হাবলু বুঝি উঠতেই যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে লাল শাটিনের নাইটি পরে এক মাথা আলু ছালু চুলে বেরিয়ে এলো চিনি। সে বোধহয় শুনেই এসেছিল এ বাড়ির সব ছোটোখাটো ব্যাপারেই প্রেমনীলার নির্দেশ থাকে। ঘাট দুলিয়ে ছোট খুকিটির মতো আদুরে গলায় বলল, ঠাকমা, এবার থেকে এই কাজটা আর কাউকে দিয়ে করাও। ভোরবেলায় তোমার নাতি পাশ থেকে উঠে গেলে আমার একটুও ভালো লাগে না। উত্তরের অপেক্ষা না করেই প্রেমনীলার হা হয়ে যাওয়া চোখের ওপর দিয়ে আবার ঢুকে গিয়েছিল ঘরে। ডাবলুর দরজায় প্রেমনীলা ঠুকঠুক করতে যাবেন, তার আগেই সেখানেও একই দৃশ্য। বাধ্য হয়ে কোমর বেঁকিয়ে বেঁকিয়ে প্রেমনীলা নিজেই নিয়ে গেলেন ড্রামখানা বাইরে। নিজের ছেলেকে ডাকতে তার মন ওঠেনি। পরি যে বড় কষ্টের ছেলে, পাঁচখানা গিয়ে ষষ্ঠীর ধন এই 6 নম্বরেরটা বেঁচেছে, তাকে কোনো কাজ করতে বলেন কি করে প্রেমনীলা? হ্যাঁ, বরুণা উঠলে কাজটা সহজে হতো, কিন্তু মায়ের যা কুম্ভকর্ণের ঘুম, সে তো বেডটি না পেলে উঠবেই না। অবশ্যই ঘুমের জন্য চিরটাকাল প্রেমনীলার সুবিধাই হয়েছে। কোনো দিন সাত সকালে উঠে রান্নাঘরে খবরদারি করতে যায়নি পরীর বউ। প্রেমনীলা নিজের খুশি মতো সংসার করতে পেরেছেন। মাঝে মধ্যে একটু একটু মুখ দেখানি জিজ্ঞাসা করে নেন ঠিকই, তবে পছন্দ না হলে বরুণার মতামত পাল্টেও দেন নিশ্চিন্তে। জানেন সে টু শব্দটিও করতে আসবে না, প্লেটে যা পড়বে খেয়ে নেবে হৃষ্টচিত্তে। এখন আর এই সামান্য কাজের জন্য এতদিন পর তাকে স্বভাব পাল্টে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলা যায় না, তাই এ কাজটা নিজেকেই নিতে হয়েছে। রোজকার মতো আজও কারোর ওঠার তাগিদ নেই, ওদিকে বেল বেজেই যাচ্ছে। 75 হলে কি হবে?
প্রেমনীলা জানেন আজও তিনি বুড়োহারে ভেলকি দেখাতে পারেন ইচ্ছে করলে। তবে হ্যাঁ, সেটা সবসময় স্বীকার করা চলে না, বরং বেশিরভাগই অপারগ অকর্মণ্য ভাব দেখিয়ে শুয়ে থাকতে হয় ডিভানে, আর ওই শুয়ে শুয়েই রাজ্যের কাজের লোকের ওপর ছড়ি ঘোরাতে হয়। এখন কেউ দেখছে না, এই বেলা একটু কাজ এগিয়ে রাখলে হয়। মনে মনে ভেবে নেন তিনি। নোংরার ড্রামটা বের করে দিয়ে এসে গোটা দশেক আলু আর বঁটি নিয়ে বসে যান মেজের ওপর। দিনরাত চলতে থাকা টিভিটার দিকে মুখ করে বসেন। অনেক দিন লুচি আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দেওয়া সাদা আলুর তরকারি হয়নি জলখাবারে। পরি, হাবলু, ডাবলু সবাই খুব ভালোবাসে প্রেমনীলার হাতের এই তরকারি। একটু আগের বিরক্তিটা আলু কাটতে বসে মুছে যায় মুখ থেকে। চিরকাল বসেই রান্না করেছেন প্রেমনীলা, এখনকার সব হয়েছে দাঁড়িয়ে রান্নার সিস্টেম। প্রেমনীলা কাঁপা কাঁপা হাতে গ্যাস ধরিয়ে কড়াইয়ে আলুর তরকারি চাপান। রান্নার লোক আসার আগেই এক কড়াই তরকারি নেমে যাবে। এবার বরং লুচির ময়দাটা মেখে ফেলা যাক। হৃষ্টচিত্তে এক কাশি ময়দায় পরিমাণ মতো জল ঢেলে ঠাসতে থাকেন তিনি। কাজ যে করবেন শান্তিতে তার জো আছে। আবার বেলের শব্দ না, কান খাড়া করে সেই ক্যারারাং শব্দটি শোনার পর আবারও কোমর ভেঙে উঠে পড়েন। গেটের বাইরে দাঁত বের করে দাঁড়িয়ে আছে রান্নার লোক মহেশ আর রাধা। আগে শুধু রাধাই ছিল, কিন্তু সে ছিষ্টি আঁশ নিরামিষ এক করে ফেলে বলে শুধু শুদ্ধ পাকে নিরামিষ রান্নার জন্য মহেশকে বহাল করেছে বরুণাই। এই একটি ক্ষেত্রে সে প্রেমনীলার ওপর দিয়ে মত চাপিয়েছিল। কি এক অজ্ঞাত কারণে প্রেমনীলাও বিশেষ আপত্তি না করে মেনে নিয়েছিলেন। বারান্দার গ্রিলের চাবিটা মহেশের হাতে দিয়ে আবার কোমর বেঁকিয়ে এসে রান্নাঘরে ঢোকেন পেছন পেছন রাধা। এসেই সে দু কোমরে হাত দিয়ে চেঁচিয়ে ওঠে, এ কি গো ঠাকমা, এত সকালে রান্না চাপিয়ে দিয়েছ? আমরা যে আসছি সে তরটুকু সইল না। বাবা রে বাবা, চুপ যা, মেলা বকতে আসিস নি, আর একদম কড়া ছুঁয়ে দিস নি। আলুর তরকারি হচ্ছে, হাবলু ডাবলু সবাই ভালোবাসে। আর বৌদিদি সে খাবে না? রাধা বাসনের গাদা থেকে প্রশ্ন করে। মরণ, তার জন্যে কি আবার আলাদা ব্যবস্থা করতে হবে নাকি? প্রেমনীলা মহেশের হাতে লুচি বেলার দায়িত্ব দিয়ে নিজেই চা বসান। ঠাকুমা আপনি ঘরে যান, আমি চা করে দিচ্ছি, মহেশ লুচিবেলা থামিয়ে বলে। তুমি যা করছো করো দিনই বাছা, এদের সব ওঠার টাইম হলো, এরপর রান্না কখন চাপবে? সসপ্যানের জলে চামচ গুনে গুনে চিনি দিতে দিতে বলেন প্রেমনীলা। এরপর লিকার, তারপর ঠিক ঘড়ি দেখে 5 মিনিট ভেজানো, তারপর আধখানা লেবুর রস চিপে দেওয়া। চা বড় ভালো করেন প্রেমনীলা। তার হাতের চা না খেলে কারো মৌতাত জমে না। যতই বয়স হোক, সকালের চাটুকু বেশিরভাগ দিন তিনিই করেন। বৌমাটির তো কোনো উচ্চবাচ্য নেই কোনোটাতেই। রাধা, মহেশ বা শাশুড়ি যেই করুক সে চোখ বুজে খেয়ে নেবে। তবে পরি খুশি হয় মায়ের হাতের চা পেলে। ছেলের ঘরের দরজা তো ভেজানোই থাকে। ডাকাডাকির তোয়াক্কা না করে প্রেমনীলার ট্রেতে বিস্কুট চা সাজিয়ে ঢুকে পড়েন। আগে তো নাতিদেরও তাই দিতেন, এখন ওদের ডাকতে হয় বন্ধ দরজার এপার থেকে। ডাকলেই যে উঠবে তার কোনো মানে নেই, বরং বেশিরভাগ দিনেই ওঠে না, একেবারে জলখাবার খেয়েই চা খায়। ডাবলুর বউ একটু চুপচাপ, কিন্তু হাবলুরটা উল্টো, বড্ড ঠোঁটকাটা। সে বলেই দিয়েছে সকালবেলায় কোনো রকম ডাকাডাকি তার নাপসন্দ। এরকম চাঁচাছোলা কথাবার্তা শোনার অভ্যেস নেই, চিরকাল বলেই এসেছেন সবাইকে। বরুণার কাছে 1-2বার দরবার করতে গিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। তার সব ব্যাপারেই এক কথা, ওরা থাক না মা ওদের মতো। এক লাইন বলে দিয়ে সে নিজের দোকানে চলে যায়। পরীকে তো কোনোদিন সংসারের কোনো কিছুতে ধর্তব্যই করেননি প্রেমনীলা। সে আদরে গোবরে মানুষ করা প্রেমনীলার ষষ্ঠ গর্ভের সন্তান। যতই বয়স হোক, প্রেমনীলার চোখে পরীর পজিশন চেঞ্জ হয় না, তাকে কিছুই বলেননি তিনি। কিন্তু এই যে বাড়ির সব নিয়মকানুন একটু একটু করে পাল্টে দিচ্ছে দুটো পুচকে মেয়ে, এটা মেনে নেওয়ার মতো মানুষও তিনি নন। তাই আপাতত মুখ বুজে সুযোগের অপেক্ষায় আছেন। নিজের চায়ের কাপখানা নিয়ে বাইরের রোয়াকে এসে বসেন প্রেমনীলা। লুচি তরকারি হয়ে গেছে। মহেশকে বলেছেন টেবিলে প্লেট বাটি সব সাজিয়ে দিতে। একে একে সবাই উঠছে, এখান থেকেই টের পাওয়া যাচ্ছে। সবগুলো ছেলেপুলে টেবিলে এসে বসলে প্রেমনীলা নিজের হাতে খাবার বেড়ে দেবেন। এতগুলো বছর ধরে একই কাজ করেও তৃপ্তিতে ভাটা পড়ে না, আকাঙ্ক্ষাতেও না। নিজের মানুষজনকে খাওয়ানোর মধ্যে যে কী সুখ, তা এখনকার মেয়েরা কেউ বুঝবেই না। নাত বউদের কী বলবেন, তার নিজের বৌমাই কখনো বুঝলো না। 7-17 ভাবতে ভাবতে হাতের কাপে চুমুক লাগান প্রেমনীলা। তার একবারও মনে হয় না যদি বৌমাটিও এই একই সুখ পেতে চাইতো, তাহলে তাকে অনেক আগেই বাতিলের খাতায় চলে যেতে হতো। মনে পড়ে না হাতাখুন্দির লড়াইয়ে বরুণা কখনো ছিল না বলেই নিশ্চিন্ত নিরুপদ্রবে তিনি এখনও রাজত্ব চালিয়ে যেতে পারছেন।
মনে পড়ে না, কারণ এই দিকটা দিয়ে ভাবা কোনো কালেই অভ্যাস নেই ওনার। চা খাওয়া শেষ করে ঘরে আসছিলেন প্রেমনীলা। সবাই উঠে পড়েছে। পরিতোষ যথারীতি তার খাটে বসে ভুঁড়ির ওপর ল্যাপটপ তুলে রেডি। বরুণা মেঝের ওপর লুটিয়ে পড়ে একখানা শাড়ি না ব্লাউজ কিসের ওপর আঁকাজোকা করছে। হাবলু ডাবলু বিশাল ড্রয়িং রুমের মাঝখানে রাখা ডাইনিং টেবিলের চেয়ারে বসে তারস্বরে চামচ দিয়ে প্লেট বাজিয়ে চলেছে, অর্থাৎ খাবারের অপেক্ষা করছে। ছোটবেলা থেকেই ওরা এরকম, টেবিলে বসলে 1 সেকেন্ড দেরি হয় না। এখন চাকুরে বাবু হয়েও, বিয়ে থা করেও স্বভাব পাল্টালো না। প্রেমনীলা মহেশকে ধমক দেন, কি ব্যাপার মহেশ, হাবুডাবু বসে গেছে তো আমাকে ডাকুনি কেন? বারান্দাতেই তো ছিলাম, আমেরিকা তো যাইনি। সেই কোন কালে ওনার এক মামা আমেরিকা গিয়েছিলেন জুটের কারবার করতে। সেই আলোয় আলোকিত হয়ে তিনি সারা জীবন সব কথায় আমেরিকার উল্লেখ করে থাকেন। মহেশ বেচারি এত শত জানে না। সে কাচুমাচু মুখ করে বলে, কি করব ঠাকমা, ডাকতেই তো যাচ্ছিলাম, নতুন বৌদিদিমণিরা বারণ করলো যে। কি বারণ করলো? কেন বারণ করলো শুনি? এতখানি বেলা হলো, আমার ছেলে নাতিরা কখন খাবে শুনি? আমি আসবো তবে তো খেতে দেব। ওরা বললো আর তুমি শুনলে? প্রেমনীলা রীতিমতো রেগে ওঠেন মহেশের নির্বুদ্ধিতায়। মহেশ গামছা কাঁধে দাঁড়িয়েছিল মাথা নিচু করে, কিন্তু পেছন থেকে খড়খড় করে ওঠে রাধা। ভালো মানুষটাকে কেন বকছো গো ঠাকমা? চিনি বৌমনি তো বলল আজকে ওনারাই দাদাদের খেতে দেবেন। বলল যে ঠাকমা এবার থেকে রেস্ট নিক, বয়স হয়েছে। কি আমি রেস্ট নেব? আমার বয়স হয়েছে, এবার থেকে ওরাই করবে সব? এই সংসারের কি জানে ওরা? কিরে হাবুডাবু, বউয়ের ভেরুয়া হয়ে গেলি নাকি তোরা? কিছু বলছিস না? তীব্র কণ্ঠে বেজে ওঠেন রণরঙ্গিনী প্রেমনীলা। এ লড়াই চিরকালীন অস্তিত্ব রক্ষার লড়াই। হাবলু ডাবলু হয়েছে ওদের বাবার মতো, ওদের কাছে কোনো পট পরিবর্তনেরই কোনো আলাদা গুরুত্ব নেই। খেতে পেলেই হলো, কে দিচ্ছে কি দিচ্ছে সেটা গৌণ। হাবলু রিমোট হাতে চ্যানেল ঘুরিয়ে চলেছে, ডাবলু মোবাইলে নেট সার্চ করতে ব্যস্ত। ছেলের ঘরের হাট করে খোলা পাল্লা দিয়ে তাকিয়েও সেই একই দৃশ্য যা রোজ দেখা যায়। এত যে কথা হচ্ছে সেদিকে না পড়ি না বরুণা কারোরই কোনো হেলদোল নেই। নিজের সবচেয়ে বড় সম্পত্তি নিজের ছেলে আর নাতিদের দেখে হাঁ হয়ে যান প্রেমনীলা। এদেরই জন্য প্রাণপাত করলেন তিনি 75টা বছর। ভেতরের ঘর থেকে হাসতে হাসতে বের হয়ে আসে দুই বোন। প্রেমনীলার হাঁ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে সেই হাসি আরও বেড়ে যায়। রিনির দু হাতে দুখানা ক্যাসারোল, চিনি এগিয়ে আসে। ঠাকমা প্লিজ ডোন্ট মেক আস ভিলেন্স। বাংলায় বল চিনি। ক্যাসারোলের ভেতর থেকে গোল গোল কাঠের টুকরোর মতো কী সব বের করে হাবলু ডাবলুর প্লেটে দিতে দিতে বলে রিনি। হ্যাঁ ঠাকমা, এখন থেকে আর তোমার নাতিদের এই ফ্যাটি খাবারগুলো খাওয়া চলবে না। লুচি, আলুর তরকারি, উফ হরিবল। ফুড হ্যাবিট চেঞ্জ না করলে হু হু করে ওদের ওয়েট বেড়ে যাবে। প্রেমনীলার মুখের হাত থেকে একটাই প্রশ্ন বেরিয়ে আসে, তা কি খাবে ওরা শুনি? সেটা তুমি আমাদের উপর ছেড়ে দাও। ইউ টেক রেস্ট, আমরাই কিচেনটা দেখে নেব। কি তোমরা দেখবে? কি দেখবে তোমরা? কে কি ভালোবাসে না বাসে তার কি জানো তোমরা? প্রেমনীলার সমান তেজে তর্ক তো চালিয়ে যান, কিন্তু তার সবচেয়ে আতে ঘা লাগে হাবুডাবুর চুপ করে থাকা দেখে। উনি ভুলেই যান যে ওরা পরিতোষীরই ছেলে, যে কিনা সারা জীবন রামগঙ্গা কোনো শব্দই উচ্চারণ করেনি। রিনির পার্সোনালিটি চিনির চেয়ে বেশি। সে ধীরে সুস্থে চারদিক দেখে শুনে ছুরি মারতে জানে। আজকে এই মুহূর্তেই বেড়ালটা না মারতে পারলে পরে প্রবলেম হবে, সেটা সে মেপে নিয়েছে। ক্যাসারোলের ঢাকা খুলে সে এগিয়ে আসে প্রেমনীলার দিকে। এই যে ঠাকমা, এগুলো হলো চিকেন নাগেটস। আমরা এবার এয়ার ফ্রায়ারে ভেজেছি, কোনো তেল লাগে না, হাওয়ায় ভাজা হয়, ফুল প্রোটিন, এর সঙ্গে ভেজ স্যুপ। দেখবে সবার হেলথ কেমন ভালো থাকে। প্রেমনীলা সবেগে নাক ছিটকান। এগুলো হাওয়ায় ভাজা, এই শক্ত শক্ত গুলিগুলি সব অখাদ্য কুখাদ্য খেয়ে পেট ভরবে? হাবুডাবুর গোছা গোছা লুচি খেতে পারে ওরা? বলেন বটে, কিন্তু আর চোখে চেয়ে দেখেও নেন নাতিরা উদাসী চোখে প্রাণপণ জোর প্রয়োগ করে দাঁতে কাটছে ওই শক্ত বড়ির মতো বস্তু। পাশের বাটিতে রাখা ট্যালটালে ঝোল সুরুত সুরুত করে মুখে টানছে চামচে করে। সেই দিকে তাকিয়ে এমন একটা হতাশ ভাব আসে প্রেমনীলার মনে, যা তিনি পরীর বিয়ে থেকে এতদিনের মধ্যে একদিনও অনুভব করেননি। এমন সময় হঠাৎ করে প্রেমনীলাকে অবাক করে দিয়ে হঠাৎ স্টেজে নেমে আসে বরুণা। আজ তার ওপরে কাজ ছিল না বা দেরিতে। সে এসে রিনি চিনির দিকে এতদিন পরে হঠাৎ শাশুড়ির ভূমিকায় বক্তব্য ছুঁড়ে মারে।
তোমরা এখানে কিছু বলবে না, এই সংসারে যা হবে আমার কথাতে হবে। মা, আপনি ওদের আলু দিন, আপনি ওদের ফ্যাট দিন, আপনি ওদের কোলেস্ট্রল দিন, সেটা আমি বুঝবো, কারণ আমি ঋণী চিনি শাশুড়ি। এখানে ওদের বক্তব্য কার্যকরী হতে অনেক দেরি আছে। আজকে প্রেমনীলার মনে হয় সারা জীবন কি তিনি ভুল করে এসছেন? এই সম্পর্ক বরুণা এই যে আজকে তার মান রাখলো, এটা তিনি কি কোনোদিনও মেয়েটার দিকে তাকিয়ে দেখেছেন? তিনি কি ভেবেছেন যে বরুণার দিকেও তার দেখা উচিত ছিল? আজকে এই চিন্তাতেই প্রেমনীলার কেটে যাবে সারাক্ষণ। তিনি সময়ের অনেক আগে গিয়ে তার ডিভানে শুয়ে পড়েন। নমস্কার। গল্পটা হয়তো একটু বড় হয়ে গেল, জানি না কেমন লাগলো। যিনি আলোচক তার আলোচনা শোনার জন্য আমিও অপেক্ষা করব। রাজশ্রী বসু অধিকারীকে ধন্যবাদ। এবারের মতো কথামালার গল্প উৎসবের শেষ গল্পটি পাঠ করতে আসছেন ১৫০০ সরস শব্দের ভাণ্ডার নিয়ে প্রদীপ দে সরকার। ভাষা ও ভবিষ্যৎ এবং কথামালাকে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ এখানে সুযোগ করে দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি সরাসরি গল্পে যাচ্ছি। গল্পের নাম এক বৈশাখে। প্রসাদী থালা হাতে ঠাকুর ঘর থেকে নামার সময় সিঁড়ির শেষ ধাপে এসে হঠাৎই ব্যালেন্স হারিয়ে পড়ে গেল মানসী। ঠিক পড়ল না, পড়তে পড়তেও সিঁড়ির রেলিং ধরে ফেলায় পতন খানিকটা স্লো মোশনে হলো। তবে মানসীর চিৎকারে কোনো খামতি রাখল না। রান্নাঘর থেকে সরমা আঁচলে হাত মুছতে মুছতে ছুটে এলো। জিষ্ণুও ঘর থেকে বেরিয়ে এলো। মেঝেতে থেবড়ে বসে মানসীকে সুর করে কাঁদতে দেখে সরমাও গলা মিলিয়েছিল, কিন্তু জিষ্ণুর হালকা ধমকে দুজনকেই থামতে হলো। জিষ্ণুর কাঁধে ভর দিয়ে একটা চেয়ারে এসে বসলো মানসী। জিষ্ণু জিজ্ঞেস করলো, ঠিক কোথায় কোথায় লেগেছে বলো তো? হাঁটতে পারছো যখন, পায়ে হয়তো তেমন কিছু বড় কিছু হয়নি, কোমরে লেগেছে? মানসী এখন খানিকটা ধাতস্থ হয়েছে, বললো, না রে, হাঁটার সময় হাঁটুটা একটু কটকট করছিল আর কোমরটাও টনটন করছে। আর মানসী ভাবার চেষ্টা করে। মানসীকে আর বেশি ভাবতে না দিয়ে জিষ্ণু বলল, মা, তোমার হাঁটু আর কোমরের ওই কটকট টনটন সারা বছরই থাকে। যাক, ভাগ্য ভালো যে বড় কোনো চোট পাওনি। কতবার বলেছি সিঁড়ি দিয়ে এত ওঠানামা করো না, কিন্তু কারো কথা শুনলে তো? দিনে 10 বারই সিঁড়ি দিয়ে উঠছো আর নামছো, এত ঠাকুর ঠাকুর করো কেন? দিলে তো আছাড় মেরে ফেলে। মানসী নিজের ব্যথা ভুলে ধমক দেয় ছেলেকে, আমি ঠাকুর ঠাকুর করি বলেই এখনও সবাই ভালো আছিস। আজ পয়লা বৈশাখ, সকালে চান করে একটু পুজো না দিলে হয়? সারাটা বছর কথা বলতে বলতেই মানসী হঠাৎ থেমে যায়। জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোর বাবাকে দেখছি না তো? ঘরে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অথচ তার দেখা নেই কেন রে? নাকি আমি পড়ে ধরে মরলে বাঁচে? বড় কিছু ঘটেনি দেখে বোধহয় খানিকটা নিরাশ হয়েই সরমা এর মধ্যে রান্নাঘরে ফিরে গিয়েছিল। সেখান থেকেই উত্তর দিল, সে কি, তুমি জানতে না দাদাবাবু বেরোবে? তুমি ঠাকুর ঘরে যাওয়ার পরেই ধুতি পাঞ্জাবি পরে বেরিয়ে গেল। কি সাজ দিয়েছে গো বৌদি, সোনালি পাড়ের কালো ধুতি আর ঘিয়ে রঙের পাঞ্জাবি। মানসী তার কোমরের টনটন, হাঁটুর কটকট সব ভুলে উঠে দাঁড়ালো। ছেলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই জিষ্ণু বলল, হ্যাঁ, আমাকে বলে গেল তো, তোর মাকে বলে দিস বেলা করে ফিরবো। কোথায় গেল কিছু বলেনি? জিষ্ণু ঠোঁট উল্টে মাথা নাড়ে। মানসী খেকিয়ে উঠল, বাপ সেজেগুজে বেরোচ্ছে, কোথায় যাচ্ছে সেটাও জানার প্রয়োজন মনে করিস না তুই? রান্নাঘর থেকে মুখ বাড়িয়ে শর্মা বলল, সিঁথি। মানসী অবাক হয়ে তাকালো শর্মার দিকে, তুই কি করে জানলি? তোকে বলেছে? শর্মা রহস্যময় ভঙ্গিতে বলল, আমাকে বলবে কেন? আমি যখন সকালে চা দিতে গেলাম, তখন তো দাদাবাবু ফোনে কথা বলছিল, বলল সিঁথির মোড়ে পৌঁছে ফোন করে নেব। জিষ্ণু বিরক্ত হয়ে বললো, এইসব কি হচ্ছে মাসি? বাবা ফোনে কার সঙ্গে কথা বলছে তুমি তা আড়ি পেতে শুনতে যাচ্ছ কেন? ভেরি ব্যাড ম্যানার্স। মানসী খেকিয়ে ওঠে, রাখ তোর ম্যানার্স। হ্যাঁ রে, কার সঙ্গে কথা বলছিল জানিস? জিষ্ণু বিরক্ত হয়ে নিজের ঘরের দিকে হাঁটা দেয়। শর্মা প্রায় ফিসফিসিয়ে রহস্যময় গলায় বলে, একজন মেয়ে মানুষের ফোন গো। তবে বাবা আমি আর কিছু বলবো না, তোমার ছেলে আবার রেগে যাবে। এই কথাগুলো মারাত্মক, অনেকটা থ্রিলার ওয়েব সিরিজের এক একটা পর্বের শেষ দৃশ্যের মতো। পরের পর্ব না দেখা পর্যন্ত শান্তি নেই। এই মুহূর্তে শর্মার পুরো কথা না শোনা পর্যন্ত শান্তি নেই মানসীর। ধমকে বলল, জিষ্ণুকে নিয়ে ভাবতে হবে না, তুই যা জানিস আমাকে বল। শর্মা এবার আরও এগিয়ে আসে, তারপর চোখে মুখে এবং কণ্ঠস্বরে আরও রহস্য মাখিয়ে বলে, দাদাবাবু তো কানে তার গুজে ভিডিও কল করছিল, আমি এক ঝলক দেখেছি। কি দেখতে গো বৌদি, লাল পাড় জামদানি পড়েছে আর কপালে এত বড় লাল টিপ, অনেকটা লিলি চক্রবর্তীর মতো দেখতে। মানসীর মনে মেঘ জমে। কদিন ধরে লক্ষ্য করছে, বিশেষ কোনো একটা ফোন ধরতে সঞ্জয় বারান্দায় চলে যায়, তারপর নিচু গলায় কথা বলতে বলতে হাসে।
সব লক্ষণ একেবারে দুয়ে দুয়ে চারের মতো মিলে যাচ্ছে। সে শঙ্কিত গলায় জিজ্ঞেস করলো, বুড়ি লিলি না জোয়ান লিলি? জোয়ান নয়, আবার তেমন বুড়িও নয়, এই তোমার মতো। মানসী ফোনে ধরার চেষ্টা করে সঞ্জয়কে, ফোন সুইচড অফ। মানসীর মনে হলো সঞ্জয় নিশ্চয়ই গাড়ি নিয়েই বেরিয়েছে, তাহলে তো রতন আছে। রতনকে ফোনে পাওয়া গেল এবং জানা গেল ওরা সিথিতেই আছে। রতনের কাছে আরও জানা গেল, কাকাবাবু বলল, বুঝলি রতন, সে কলেজের বান্ধবী আমার, এতদিন পর আজ পয়লা বৈশাখে তার বাড়ি যাচ্ছি, ভালো মিষ্টি নিয়ে যেতে হবে তো। তারপর বড় মিষ্টির দোকান থেকে এত বড় হাড়ির ভর্তি রসগোল্লা আর বড় প্যাকেট ভর্তি দামি সন্দেশ কিনলো। আমি তো দোকান থেকে বই আনলাম, আবার ওই বাড়িতে বই নিয়ে গেলাম। ঠিক করেছে না কাকিমা? আমি থাকতে কাকাবাবু অত ভারী ভারী ওজন বইবে কেন? দীক্ষেতা বলে ফোন কেটে দেয় মানসী। সরমা জিষ্ণুর ঘরের দিকে উকি মেরে দেখে নিয়ে মানসীর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, ব্যাপারটা খুব একটা সুবিধার নয় গো বৌদি। শুনলে তো, কলেজে একসঙ্গে পড়তো, আমার মনে হচ্ছে দাদাবাবু প্রেমে পড়েছে। নইলে এই বউটার সঙ্গে এমন মিষ্টি করে হেসে হেসে কথা বলবে কেন? আর আমি তো একবার আর চোখে দেখলাম, বউটা মনে হলো একটা ফ্লাইং কিস দিল দাদাবাবুকে। ও পাড়ার অয়ন ঘোষাল, ওই যে টাকমাথা বুড়োটা গো, সেও তো নাকি এমনি করে ভিডিও কল করতো। তারপর একদিন সব জানাজানি হতে বউকে ডিভোর্স দিয়ে বাড়ি ছেড়েই চলে গেল। মনে নেই? এই তো গেল বছরের কথা। মানুষই এবার আর নিজেকে ধরে রাখতে পারে না, কাদো কাদো মুখে কোকিয়ে বলল, কি বলছিস রে সরমা, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে। তাহলে আর কি বলছি বৌদি, নইলে বছরের প্রথম দিনেই তোমাকে না বলে কয়ে বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য এমন ফসফস করে সেন্ট মেরে বেরিয়ে যায়। সে কি রে, সেন্ট মেখেছে, আগে বললি না তো? সব কথা বলার সময় দিলে কোথায়? মানুষ এবার কেঁদেই ফেললো। শর্মা মানসীর হাত ধরে বললে, এখন ভেঙে পড়ার সময় না গো বৌদি, শক্ত হও, রিমঝিম দিকে একটা খবর দাও, ওরাও আসুক, তারপর সবাই মিলে একটা কিছু করো। আমার বোনের শ্বশুর বাড়ির দিকে ভালো বশীকরণের লোক আছে, মাচান বাবা, সকাল থেকে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, চাইলে তার কাছ থেকে একটা তাবিজ কবজ জানিয়ে দিতে পারি, দেখবে ওসব ভূত মাথা থেকে নেমে যাবে। মানসিক খানিকক্ষণ থম মেরে বসে থাকে। সঞ্জয় ওর থেকে বছর চারেকের বড় হলেও এখন আর বয়সের ফারাকটা বোঝা যায় না, বরং বেশ খানিকটা মুটিয়ে গিয়ে তার নিজের চেহারা একটু বুড়োটে ছাপ পড়েছে। ওদিকে সঞ্জয়ের প্রায় 6 ফুট হাইট, এখনও টান টান চেহারা, মাথা ভর্তি কাঁচা পাকা চুল, যে কোনো পোশাকে মানানসই, আর ধুতি পাঞ্জাবি পরলে বেশ একটা অভিজাত ভাব ফুটে ওঠে চেহারায়। মেজাজ ভালো থাকলে চমৎকার রবীন্দ্রসঙ্গীত গায়। সব মিলিয়ে মাঝবয়সী যে কোনো মহিলাই সঞ্জয়ের প্রেমে পড়ে যেতে পারে। আবার এই বয়সেই নাকি পুরুষ মানুষের প্রেমের ইচ্ছে নতুন করে জেগে ওঠে। আর ভাবতে পারছে না মানসী, জীবনের শেষ প্রহরে এসে এই কি ছিল পাওনা। তারপর আর কিছু ভাবতে না পেরে মেয়েকে ফোন করে, শিগগির আয়, তোর আদরের বাপি। এরপর আর কিছু বলতে পারে না মানসী, আসলে কি বলবে ঠিক ভেবে পায় না, হাওমাও করে কাঁদতে থাকে। এমন ফোন পেলে যা হবার তাই হলো। রিমঝিমও বলছে, কি বলছো গো মা, বাপির সঙ্গে তো কাল রাত্রিরেও কথা হলো, বলে কাঁদতে শুরু করে। পয়লা বৈশাখে অফিস ছুটি, তার সূর্যও বাড়িতে ছিল। সে ছুটে এসে রিমঝিমের হাত থেকে ফোন তুলে নেয়, তারপর শাশুড়ি মাকে শান্ত করে সব কথা শোনে। ফোন স্পিকারে না থাকলেও পাশ থেকে রিমঝিম সবই শুনতে পাচ্ছে। প্রথমে সে সাংঘাতিক কিছু ভেবে ফেলেছিল, আস্তে আস্তে তার মুখ চোখ বদলাচ্ছে। ওদিকে সৌর্যর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে সে যেন মজা লুটছে। রিমঝিম ফোন কেড়ে নিয়ে মাকে বলে, এসব কথা আমাকেই তো বলতে পারতে, জামাইকে বলার কি ছিল, এখন রাখো, এক্ষুনি আসছি আমরা। সূর্য এমন সুযোগ ছাড়বে কেন, বেশ রসিয়ে বলল, তোমার বাপি তো খেলা জমিয়ে দিল গো, 62 বছরে পৌঁছে কলেজের বান্ধবীর সঙ্গে প্রেম, আহা কি রোমান্টিক, কি ইন্সপায়ারিং ক্যারেক্টার। রিমঝিমের প্রচণ্ড রাগ হচ্ছে, কিছু কিছু বিশেষ বলতে পারছে না। ব্যাট ছাড়া ক্রিজে নেমে পড়ার মতো অবস্থা ওর। সব রাগ আছড়ে পড়ছে বেচারা তুতুলের ওপর। 3 বছরের তুতুল সদ্য গুছিয়ে কথা বলতে শিখেছে। সে বলল, আমি আবাল কি করেছি। সূর্য তুতুলকে কোলেতে নিয়ে গলা তুলে বলে, তুমি কিছু করনি শোনা, যা করার তোমার দাদুভাই করছে, স্লগ ওভারে চালিয়ে খেলছে। চতুর্দিকের এত সব কিছুর মধ্যে সবচেয়ে বিরক্ত জিষ্ণু। তার নিজের 2 বছরের প্রেমটা সপ্তাহ 2 আগে প্রায় কেটে গেছে। সিঞ্জিনি বিয়ের জন্য তাগাদা দিচ্ছিল, কারণ বাড়িতে নাকি চাপ বাড়ছে। কিন্তু জিষ্ণু বাড়িতে জানানোর জন্য আরেকটু সময় চাইছিল। সূর্যদাকে শুধু জানিয়েছিল। সূর্যদা বলেছিল, এত তাড়াহুড়োর কী আছে ব্রাদার, বাড়িতে না জানিয়ে প্রেম করা একটা দারুণ থ্রিলিং ব্যাপার, ঠিক ফ্রিজ থেকে চুরি করে মাখন খাওয়ার মতো। সবাইকে জানিয়ে টানিয়ে বিয়ে করলেই তো সব শেষ। এই আমায় দেখছো না, লাইফ ফেল হয়ে যাবে ভাই, লাইফ ফেল হয়ে যাবে। প্রেম হলো গিয়ে বসন্ত ঋতু, একটা ফুরফুরে ব্যাপার। আর বিয়ে হচ্ছে বসন্তের ঠিক পরের স্টেজ, প্রখর গ্রীষ্ম, জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। যতদিন পারো বসন্তে আটকে থাকো। জিষ্ণু তাই প্রেম প্রবড় টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু বেশি টানতে গিয়ে বোধহয় ছিঁড়েই গেল। সিঞ্জিনি গত সপ্তাহ 2 ধরে কথা বলছে না, আর একেবারেই বন্ধ হয়ে গেছে ফোন।
এদিকে শোনা যাচ্ছে তা যদি সত্যি হয় তাহলে বাবা তার পুরনো প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য পয়লা বৈশাখে ধুতি পাঞ্জাবি পরে মিষ্টির হাড়ি নিয়ে পৌঁছে গেছে। এখন যা পরিস্থিতি, নিজের বিয়ের বদলে বাপের বিয়ে না খেতে হয়। রিমঝিমরা বাড়িতে ঢোকার মুখেই রতনের ফোন এলো। দুপুরের খাওয়া দাওয়া সেরে তিনি ফিরবেন। রতন জানালো কাকাবাবু আমাকেও এখানে খেয়ে নিতে বলেছে। মানসী রাগে ফুটছে, আমার শ্রাদ্ধতেও গিলিস হতভাগা, কিন্তু তোর কাকাবাবু নিজে ফোন না করে তোকে দিয়ে ফোন করাচ্ছে কেন? কাকাবাবুর ফোন তো খারাপ হয়ে গেছে, আর কাকাবাবু ফোন করবে কি? এ বাড়ির কাকিমণি ওই যে কাকাবাবুর সঙ্গে কলেজে পড়তো, তার সঙ্গে গান গাইছে তো কাকাবাবু। কি সুন্দর গলা কাকাবাবুর, কেউ ছাড়তে চাইছে না। আরও কত লোক এসেছে এ বাড়িতে, উৎসব চলছে গো কাকিমা। মানসিক ফোন কেটে দিয়ে নিজের মনেই গজগজ করতে থাকে, ও কাকিমণির সঙ্গে গান গাইছে, এদিকে আমার সঙ্গে একটু হেসে কথা বলতেও পারে না। প্রেম একেবারে উতলে পড়ছে, আসুক বাড়ি। সরমাকে বলে তুই শিগগির তোর ওই মাচান বাবাকে খবর দে, এ বাড়িতে আসতে হবে এক্ষুনি, যা লাগে লাগুক। সূর্য রিমঝিমকে শুনিয়ে বলল বাবা বোধ একেবারে ফাইনাল করেই ফিরবে। বিকেলের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় মাচান বাবার জন্য ছাদে মাচা বাঁধা হয়ে গেছে। পাড়ার বসগিন্নি কোত্থেকে খবর পেয়ে হাজির হয়েছে। মানসী নিশ্চিত সরমাই খবর পাচার করেছে। ওর বোন বসগিন্নির বাড়িতে কাজ করে। এ বাড়ির ব্রেকিং নিউজটা বোনের মাধ্যমেই লিক করিয়েছে, কিন্তু সরমাকে ধরা যাচ্ছে না, সে পালিয়ে বেড়াচ্ছে। বসগিন্নি হাতে করে একটা পুচকে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে। প্যাকেটটা মানসীর হাতে তুলে দিয়ে বলল, নতুন বছরে একটু দেখা করতে এলাম ভাই, তুমি নাকি সকালে পড়ে গিয়েছিলে। তারপর মানসীর উত্তরের অপেক্ষা না করেই বলতে থাকে, দেখো এই বয়সটাতে খুব খারাপ, কার যে কখন পা পিছলে যায় বলা মুশকিল। কথার ইঙ্গিত ধরতে অসুবিধা হয় না মানসীর। মনের রাগ মনেই চেপে রেখে ঠোঁটে হাসি লেপটে বলে, তোমরা তো আছো, পড়ে গেলে একটু দেখো না হয়। সঞ্জয় হাসি মুখ নিয়ে বাড়ি ফিরল শেষ বিকেলে। পিছনে মিষ্টির হাড়ি হাতে রতন। রাগে মানসীর গা জ্বলে যাচ্ছে, কিন্তু বসগিন্নি বসে থাকায় ফেটে পড়তে পারল না। সঞ্জয় নিজস্ব মেজেজ সোফায় গা এলিয়ে বসে বলল, বুঝলে মানু, বিয়েটা একেবারে ঠিক করেই ফেললাম, এবার শুধু তারিখটা তোমরা ঠিক করো। মানসী থাপ করে সোফায় বসে পড়েছে। রিমঝিম মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে। জিষ্ণু নিজের ঘর থেকে বেরিয়ে এসে বাপির কথা শুনে পুরো ভেবলে গেছে। একমাত্র বসগিন্নি চোখে মুখে খুশির ঝিলিক। বলল, কি বলছেন দাদা, এই বয়সে বিয়ে একেবারে ঠিক করে ফেলেছেন? সঞ্জয় ভারিক্কি স্বরে বলে, এই বয়সে তো মানুষ অভিজ্ঞতায় ভর করে দ্রুত সিদ্ধান্ত নেয়। মানুষই ডুকরে কেঁদে ওঠে। সূর্য বলে, এত কান্নাকাটি কী আছে, আমার বিয়ে ঠিক হয়েছে, শাক বাজান, উলু দিন, সবাইকে মিষ্টি খাওয়ান। সূর্য যে এতটা ফক্করি করবে ভাবতে পারেনি রিমঝিম। ধমকে বলে, কি অসভ্যতা করছো সূর্য? সঞ্জয় মেয়েকে থামিয়ে বলে, অসভ্যতা কী আছে, আজ বাদে কাল বিয়ে, বাড়িতে শাক বাজবে না? সূর্য এবার এগিয়ে আসে, বাবা অনেক নাটক হয়েছে, এরপর বাড়াবাড়ি হলে মায়ের হার্ট অ্যাটাক হবে। সঞ্জয় হা হা করে হাসিতে ফেটে পড়ে, বলে, ভালো বলেছো, আরে তুমি তো খবরটা দিলে, নইলে হতভাগা তো আমাদের কিছু না জানিয়ে হাত পা ছড়িয়ে বসেছিল। রিমঝিম থাকতে না পেরে সূর্যকে বলল, কি হচ্ছে একটু খুলে বলবি কি? সূর্য জিষ্ণুর প্রেম কাহিনী সংক্ষেপে বলার পর সঞ্জয় বলল, তারপর সূর্য ফেসবুক খুলে মেয়েটির ছবি দেখাতে জানতে পারলাম, আরে এ তো আমাদের কলেজের বান্ধবী অঞ্জনার মেয়ে। ব্যাস মেসেঞ্জারে মেসেজ করে ফোন নম্বর নিয়ে অঞ্জনার সঙ্গে যোগাযোগ করলাম। সূর্য বলল, আমিই বললাম বাবা বিয়ের পাকা কথা পয়লা বৈশাখেই সারুন। রিমঝিম বললো, এ তো এমনিই করতে পারত, এত নাটক করতে গেলে কেন? সঞ্জয় বলে, তোর মার যা সন্দেহবাতিক, তার সঙ্গে সরমা আছে ধুনো দেওয়ার জন্য, মনে হলো ওদের একটু ঘোল খাওয়াই। সরমাকে দেখিয়ে ভিডিও কল করলাম, আর রতনকে দিয়ে ফোনে একটা ইনফরমেশন দিলাম। গল্পটা ওরাই তৈরি করে নিয়েছে। সারাদিনের মেঘাচ্ছন্ন আকাশ যেন হঠাৎই ঝলমলে সান্ধ্য জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। এমন আনন্দের আবহে একমাত্র বসগিন্নি ভ্যাবাচা খেয়ে বসে আছে আর ভাবছে মিষ্টিখানার টাকাটা জলে গেল। ধন্যবাদ, নমস্কার। তিনটি সরস গল্প পড়া হলো। এবার আমাদের দরবারে যেতে হবে, সরোজ দরবার, তাকে ডাকছি আলোচনা করবার জন্যে তিনটি গল্প নিয়ে। তবে সময়ের দিকে একটু খেয়াল রাখবেন। আমি সময় অল্পই নেব, কারণ একটু আগে যে আমাদের বিষয় এবং উপস্থাপনা গল্পের ক্ষেত্রে যে আলোচনা হচ্ছিল, তার মধ্যে সবথেকে সার্থক প্রয়োগ আমরা এই সরস গল্পের ক্ষেত্রেই দেখতে পাই। মানে গল্পের বিষয় এবং তার উপস্থাপনা যদি হাত ধরাধরি করে না চলে এবং সেই সিচুয়েশান যদি তৈরি না হয়, তাহলে আমাদের মুখে হাসি ফুটে ওঠে না। তো সে যাই হোক না কেন, মানে শ্রীকৃষ্ণ হুঁকো হাতে রাধিকার কুঞ্জে যাচ্ছে, এরকম একটা কল্পনা খুব উন্নত মানের নাও হতে পারে, কিন্তু সেটা আমাদের হাসি জাগায়। যত অমূলক কল্পনাই হোক না কেন, তার কোনো ব্যাখ্যা হয় না, আমাদের হাসি পায়। আবার একটা শব্দও হয়তো এরকম সুপ্রযুক্ত বা সেরকম বুদ্ধিমান প্রয়োগ হলে নিশ্চয়ই হাসি পাওয়ায়। আমরা জানি শিবরাম চক্রবর্তীর সঙ্গে ওই রয়্যালটি নিয়ে কিছু শরৎচন্দ্রের নাটক অনুবাদ করেছিলেন, তো
অনুবাদ না, মানে নাট্যরূপ দিয়েছিলেন। তো সেখানে টাকা পয়সা নিয়ে কিছু একটা ঝামেলা চলছে, সেই নিয়ে লেখালেখিও হচ্ছে, শিবরামও লিখছেন, শিবরামকেও পাল্টা লেখা হচ্ছে। তো একসঙ্গে দুজন মিলে শিবরামকে এই বিষয়ে আক্রমণ করেছেন বা লিখেছেন আর কি। তো শিবরাম প্রতি উত্তরে দুজনকেই একটা চিঠি লিখছেন এবং যথাবিহিত সম্মান জানিয়ে লিখছেন যে শ্রীযুক্ত অমুক এবং অমুক চতুষ্পদে সুখ। তো এই একটা শব্দই এখানে যা কাজ করার করে দেয় আর কি। তা আমাদের এই গল্পের ক্ষেত্রেও তাই। আমরা যে 3টে গল্প শুনলাম, প্রথম শুনলাম অম্লান কুসুম চক্রবর্তীর গল্প। আমরা যখন গল্পটা এগোচ্ছিল, নিরন্তর আর কথাকলির গল্প, ওই যখন কুলকুচির আওয়াজ জলতরঙ্গ হয়ে ধরা দিল, তখনই ওখানে ম্যাজিকটা হয়ে গেল। মানে যে হাসির গল্পে, সরস গল্পের যে সরসতাটা তৈরি হওয়ার কথা, সেই জায়গা থেকে সেই সরসতার জায়গাটা ওখান থেকেই তৈরি হয়ে গেল। নিরন্তর কথাকলির গল্পটা এগোচ্ছে এবং এটা একদম তো আমাদের সময়ের গল্প। আমরা তো এই সময়টাকে চিনি, এরকমই কথা হয়। আমাদের সময়ে ইন্টারনেট একটা সময় মহার্ঘ ছিল, তারপরে আনলিমিটেড টক টাইম এলো, রাত্রিবেলা কথা বলার জন্য আলাদা সারচার্জ কমানোর ব্যাপার ছিল। সুতরাং এই গল্পটাকে আমরা আমাদের বয়সীটা খুব ভালো করেই রিলেট করতে পারছি। কিন্তু যেটা হলো এই গল্পটার মধ্যে, যেই যে আমাদের সিলেক্টিভ প্রকাশ, মানে শুধুমাত্র এখানে একটা প্রেমের সম্পর্ক নেওয়া হয়েছে, একটা দাম্পত্যে গিয়ে পৌঁছানো হয়েছে, কিন্তু শুধু বোধহয় সেটা নয়। আমরা যে আমাদেরকে এই কথা বলি, বা আমরা এখন কানেক্টিভিটি আমাদের এত বেশি, আমরা এত লোকের সাথে কানেক্টেড, কিন্তু আমাদের নিজেদেরকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা যে এই আংশিক উদ্যোগ নিই বা নিজেদেরকে অর্ধেক প্রকাশ করি, বা যতটা বাস্তব সেই বাস্তবের কাছাকাছি যে পৌঁছাই না, এবং সেটা থেকে যে বিপন্নতাটা তৈরি হয়, আসলে মানুষ মুছে যাচ্ছে এবং সেখান থেকে একটা যান্ত্রিকতা যে তৈরি হচ্ছে, সেটা একটা দাম্পত্যের গল্পের আকারে অম্লান কুসুম চক্রবর্তী যেভাবে বললেন। এবং শেষ পর্যন্ত যখন পৌঁছালো, যখন আমরা ওই অটোমেটেডভাবে শুনছি, 1 টিপলে এই শুনুন, 2 টিপলে 3 শুনুন, আমাদের হাসি পাচ্ছে, কিন্তু একসঙ্গে আমরা বুঝতেও পারছি যে আমরা কতটা বিপন্ন। এই বিপন্নতাটা এই যন্ত্র সভ্যতার দান আমাদের। আমরা নিজেরা এই বিপন্নতাটার মধ্যে প্রবেশ করেছি। আমরা কানেক্টেড, আমরা মুহূর্তে হোয়াটসঅ্যাপ কল করতে পারছি, ফোন করতে পারছি, কিন্তু কোথাও যেন আমাদের সম্পর্কের যে জোনাকি, সেটা বোধহয় নিভে যাচ্ছে, সেটা জ্বলছে না। ফলত হাসি নিশ্চয়ই আছে, কিন্তু হাসির মোড়কে এই যে ভাবনাটা আছে অম্লান কুসুম চক্রবর্তীর গল্পে, সেটা আমরা নিশ্চয়ই ভাবব। দ্বিতীয় যে গল্প রাজশ্রী বসু অধিকারীর, আমার মনে হলো যে সরসতা হয়তো একটু কম, কিন্তু সেটা বড় কথা নয়। একজন বৃদ্ধা, 75 বছরের বৃদ্ধার দৃষ্টিভঙ্গি থেকে আমরা যখন আধুনিক জীবনকে দেখছি, এটা অনেক সময় হয়, মানে আমরা তাদেরকে খিটখিটে বলি, তাদের কোনো কাজ আমাদের হাসির উদ্রেক করে, হেসেও ফেলি ইত্যাদি, কিন্তু ওই পার্সপেক্টিভ থেকে দেখি না। কারণ তার মাঝখানে তো এতটা সময় চলে গেছে, এতটা প্রজন্মের ব্যবধান চলে গেছে। এখানে প্রায় এই গল্পে 2-3টে প্রজন্মের ব্যবধান আছে, 3 প্রজন্মের ব্যবধান আছে। সেই দূরত্ব থেকে যখন আমরা দেখছি, আমরা এদিক থেকে তাকিয়ে বুঝতে পারি না যে ওদিক থেকে একজন 75 বছরের বৃদ্ধা, তার পার্সপেক্টিভটা কী। তো তার পার্সপেক্টিভ থেকে গল্পটা যখন এগোলো, তখন আমাদের হাসি পাওয়ার থেকে আমার যেন এই বৃদ্ধার জন্য একটু খারাপই লাগলো, এবং আমাদের কোথাও একটা করুণা তৈরি হয়। তিনি যে কাজটা করছেন বা যেগুলো বলছেন, সেগুলো হয়তো আধুনিক সময়ে তার হাবলু ডাবলু, তাদের স্ত্রীদের ক্ষেত্রে হয়তো ততটা গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না, কিন্তু তিনি তো তার সময়টাকে নিয়ে ওইভাবেই বেঁচেছেন। তিনি তো তার সংসারটাকে, তার পার্সপেক্টিভটাকে, তার জীবনটাকে ওইভাবেই তৈরি করেছেন। ফলত তিনি এই বেড়াটা ভেঙে বেরোতে পারছেন না, বা কোনোভাবে আটকে পড়ছেন, বা ওই জায়গাটাকেই ধরে থাকার চেষ্টা করছেন। এই যে আঁকড়ে ধরে থাকাটা, সেটা খানিকটা করুণ রসের জন্ম দিচ্ছে। সেখানে হয়তো সরসতা কম, কিন্তু গল্পটার মধ্যে এই জায়গাটা রয়ে আছে যে আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা যেমন এদিক থেকে দেখি, হাবলু ডাবলুদের দিক থেকে যেমন দেখতে চাই, তেমনই 75 বছরের বৃদ্ধের পার্সপেক্টিভ থেকে দেখাটাও আমাদের জরুরি। কারণ জীবনটা কোনো একদিক থেকে দেখার জিনিস নয়, এবং জীবনের যে মুহূর্তগুলো আমাদের তৈরি হয়, আমরা একদিক থেকেই বিচার করি। তো এই গল্পটা অন্তত আমাদের বলে যেন আমরা দুদিক থেকে বিচারটা যেন উভমুখী হয়। দেখাটা যদি দুদিক থেকে হয়, তাহলে ক্ষতি নেই। তৃতীয় যে গল্প, প্রদীপ দে সরকারের গল্প, এক বৈশাখের গল্প, এবং বৈশাখের সম্বন্ধ পাকা হয়ে গেল আমরা দেখলাম। মজার গল্প, এবং মজার ছত্রে ছত্রে মজা তৈরি হয়েছে একদম প্রথম থেকেই। যখন ওই ভদ্রমহিলা পড়ে গেলেন মানসী, তখন ও ছেলে যে বললে যে ঠাকুর তো বাঁচাতেই পারলো না, তাহলে এত আচার খেলে এত ঠাকুর ঠাকুর করার কি আছে, এখান থেকে এই সূত্রপাতটা ছিল আর কি। এবং সেখান থেকে গল্পটা যেখানে নিয়ে যাওয়া হলো, এই যে একটু বয়স্ক লোকেদের, তাদের যে নিজেদের কোনো স্বাধীন ইচ্ছা থাকতে পারে, বা এই দাম্পত্য বা একটা সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্ক থাকতে পারে, বা অন্য কোনো ধরনের একটা খোলা পরিসর থাকতে পারে, এই নিয়ে আমাদের বাঙালির ঘরদুয়ারে, আমাদের বাঙালির মানসিকতায় এখনও যে ছুঁতমার্ক,
সেইটাকে এখানে চমৎকার কাজে লাগানো হয়েছে। মজা করেই সমস্ত বলা হয়েছে, মানসিক যে মহিলা তার চরিত্রটার মধ্য দিয়ে সেই সমস্ত কথাগুলো বলা হয়েছে, কিন্তু একটা কোথাও সেটার কাজ করছে যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমরা এখনও এত ভাবিত, এখনও এত খোলা মনে ভাবতে পারি না, যে জায়গাটা থেকে এই গল্পের হাস্যরসটা তৈরি হচ্ছে। এবং এখানে একটা মজার বিষয় হলো, অম্লান কুসুম চক্রবর্তীর গল্পে যেমন আমরা দেখলাম যে আধুনিক একটা দম্পতি এবং আধুনিক প্রযুক্তি এবং যন্ত্র মানুষ হয়ে উঠছে আমরা, সেখানে আমাদের নিজেদের মানুষ, আমাদের শরীর রক্ত মাংস যেন কোথাও মুছে যাচ্ছে। এখানে দেখুন দুজন বয়স্ক দম্পতি তাদেরকে আধুনিক প্রযুক্তি গল্পকার নিয়ে এলেন এবং সেটা দিয়েই হাস্যরস তৈরি করার বা এই সিচুয়েশনালের জায়গাগুলো তৈরি করার চেষ্টা করলেন। এবং আমরা পরবর্তীতে জানতে পারলাম যে গল্পটা একটা স্ক্রিপ্টেড একটা নাটক এবং তার একটা অন্য পরিণতি হচ্ছে। কিন্তু এই গল্পের মধ্যে আমি হাসির বাইরে, মানে হাস্যরস যা তৈরি হয়েছে গল্পের লেখন ভঙ্গিতে, সে তো সবাই হেসেছেন এবং এখানে ইনস্ট্যান্ট তার প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এর বাইরে গিয়ে যেটা বলতে বলবো, এই গল্পের যে বিষয় বস্তু যেখান থেকে তৈরি হয়েছে, যেটা বলছিলাম যে আমাদের ছুঁতমার্গ, আমরা এখনও এই স্বাভাবিক জিনিসগুলোকে মেনে নিতে পারি না, বা কোথাও একটা গেল রব তৈরি হলো, এই জায়গায় কোথাও একটা ঘা বোধহয় আছে। এই হাসির ছলে, হাসির ছুরিতে এই ঘা একটা দিয়ে রেখেছেন। এই তিনটে গল্প নিয়ে আমার এটুকুনেই শুনে প্রাথমিক প্রতিক্রিয়া। তিন গল্পকারী আমার অগ্রজ, তিনজনকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা। কথামালাকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন। সরোজ দরবারকে ধন্যবাদ সংক্ষিপ্ত সুন্দর আলোচনার জন্য তিনটি গল্প নিয়ে। এবার এর সাথে যে তিনজন গল্পকার গল্প পড়লেন, অম্লান কুসুম চক্রবর্তী, রাজশ্রী বসু অধিকারী এবং প্রদীপ দে সরকার, এই তিনজনকেও যথেষ্ট আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সরস গল্পের মতো একটি কঠিন বিষয়ে তারা অন্তত দর্শকদের, শ্রোতাদের মধ্যে একটা রস সঞ্চার করতে পেরেছেন, সে যত অল্প বা বেশি হোক না কেন। কথামালা ও ভাষা ও ভবিষ্যতের দুদিনের শেষ ঘন্টা বেজে গেল। আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ জানাবেন সুন্দর মুখোপাধ্যায়। নমস্কার। এই দুদিনব্যাপী গল্প উৎসবের সমাপ্তি ঘোষণা করতে এসেছি, কিন্তু আমার নিজেরই ভয় লাগছে কাল না আবার চলে আসি। দুদিন ধরে এখানে থেকে এত ভালো লাগছে, কাল এই অভ্যাসের বসে চলে আসতে পারি। যাই হোক, আমি অফিসিয়াল সমাপ্তি ঘোষণা করছি আজকের দুদিনব্যাপী গল্প উৎসবের। যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকলেন, যাদের শুধু তাদের এই দুদিন থাকার জন্য নয়, তার আগে 1-1.5 মাস হবে হয়তো আমি হোক, বিশ্বজিৎ হোক বা আমাদের অনেকেই ফোন করে বিরক্ত করেছি। প্রত্যেকের কাছেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই গল্পমেলা দুদিন ব্যাপী যে হলো, আপনারা সারাক্ষণ আমাদের সঙ্গে থাকলেন, সঙ্গ দিলেন এবং আগামী বছরের জন্য আমরা কিছু পাথেয় সংগ্রহ করলাম। আগামী বছরও আবার আমরা এই গল্প উৎসব করব এবং আপনাদের সবারই এই ধরনের সহযোগিতা চাইব। নমস্কার।